প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু লম্বা বিরতির পর এবারের দর্শকের কথা আমরা যে কন্টেন্টের উপর করছি সেটা হলো গত একদিন আগে আমি করেছিলাম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাব নিয়ে যে বিতর্ক হয়েছিল সেটা নিয়ে, এবং সেখানে আরও যে ঝামেলাগুলি ছিল, যে বিষয়গুলো আলোচনা হয়েছিল সেই আলোচনাটা নিয়ে যে সমস্ত কমেন্ট আমরা পেয়েছি সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করেই এবারে দর্শকের কথা। আজকে প্রথম যে কমেন্টটা পড়ছি এটা লিখেছেন আবদুল্লাহ ইমরান। তিনি লিখেছেন, যারা বাংলাদেশটাই চায়নি তাদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা আশা করেন বা করি কিভাবে? আওয়ামী লীগ ও বিএনপির কারণে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধীদের এত বড় উত্থান খুবই কষ্টদায়ক। পরের কমেন্টে লিখেছেন মোহাম্মদ লিটন ব্যাপারী। তিনি লিখেছেন, একমাত্র আওয়ামী লীগের কারণে রাজাকারের দল জামাত আজকে বিরোধী দল হতে পেরেছে। আওয়ামী লীগ যদি 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন অন্তত সুস্থ করত তাহলে হয়তো আজকে আওয়ামী লীগ বিরোধীদের দলে থাকতো, কিন্তু দেশ ছেড়ে পালাতে হতো না। জামাত আজকের বিরোধী দল হতে পারতো না। দেখেন মিস্টার লিটন ব্যাপারে আপনার এই যে অবজারভেশন, আপনার এই যে উপলব্ধি, এই উপলব্ধিটা একদম যে ভিত্তিহীন তা কিন্তু আমি বলবো না, কিন্তু এর বাইরেও আরও অনেকগুলো কারণ আছে। কেবল নির্বাচনটাই মূল কারণ ছিল না, নির্বাচনের বাইরেও বিগত 17 বছর আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করেছে সেখানে অনেকগুলি বিষয় ছিল যে কারণে তাদের নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারপরেও আপনার এই মন্তব্যটা কিন্তু এটাও কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। এর পরের কমেন্টে লিখেছেন অনামিকা দেবনাথ। তিনি লিখেছেন, আসেন আমরা হাসি, মন খুলে হাসি, বুকে পাথর চাপা দিয়ে হাসি। আমার 71 আজ কলঙ্কিত, এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার অঙ্গহানি হয়েছে, এগুলো দেখার জন্য বেঁচে থাকতে হবে। আবু সাইদ লিখেছেন, 1400 মানুষের খুনি সহযোগীর থেকে জাতীয় সঙ্গীত বড় হয়ে গেল। আবু সাইদ সাহেব, আপনার এই প্রশ্নটার আমি একটু জবাব দিই। আপনি যেটা বলতে চেয়েছেন যে রাষ্ট্রপতির ভাষণ তারা যে উপেক্ষা করেছে, বয়কট করেছে, এই কারণে যে রাষ্ট্রপতি 1400 খুনির সহযোগী। কিভাবে ভাই? উনি যদি 1400 খুনের সহযোগীর কাছে আপনি যদি শপথ নিতে পারেন, 1400 খুনের সহযোগীর কাছ থেকে আপনি যদি নির্বাচনের জন্য আদেশ নিতে পারেন এবং তার আদেশের ভিত্তিতে যদি নির্বাচন হতে পারে, সেই নির্বাচনে যদি আপনি বিজয়ী হয়ে সংসদে যেতে পারেন, এত দূর পর্যন্ত 1400 মানুষের খুনি সহযোগীকে আপনি সহ্য করতে পারলেন, আর যেটা নাকি সাংবিধানিক একটা দায়িত্ব নিয়ে এখানে পড়বেন সেটা আপনাকে সহ্য হচ্ছে না কেন? তাহলে আবার ওই উল্টা দিক থেকে বলি, এই 1400 মানুষের খুনি সহযোগী যাকে আপনি বলছেন তাকে এখানে ভাষণ দেওয়াটা তো আপনারা 77 জন সহ্য করছেন না, কিন্তু 212 জন তো সহ্য করছে, 213 জন তো সহ্য করছে। তারা কীভাবে সহ্য করছে তাহলে? তো এই যে বিষয়গুলো আছে না, এত সুইপিং কমেন্ট করা ভাই ঠিক না। রাষ্ট্রপতি, আমাদের দেশে রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে তার তেমন কোনো ক্ষমতাই নাই। উনি রাষ্ট্রপতি ছিলেন হাসিনার আমলে, উনি চাইলেই কি হাসিনার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন? কোনো রাষ্ট্রপতি, এই যে এখন রাষ্ট্রপতি আবার হাসিনার বিরুদ্ধে বলতেছেন, এখন কিন্তু উনি বিএনপি সরকারকে সহযোগিতা করছেন। রাষ্ট্রপতির কোনো উপায় নাই যে ওই সময়ের সরকারকে সহযোগিতা করা ছাড়া, এটাই নিয়ম। এই নিয়মের বাইরে গেলে যাওয়ার সময় এখন তো যেতে পারছে না। উনি যদি আওয়ামী লীগের সহযোগী হয়ে থাকেন, খুনির সহযোগী হয়ে থাকেন, ফ্যাসিস্টের সহযোগী হয়ে থাকেন, এখন তো কালকে দেখলাম যে উনি নিজেই বললেন যে আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট শাসন ছিল। তাহলে কমেন্ট ভালো, বাট তারপরে মনে করি যে একটা অযৌক্তিক কাজে সাপোর্ট করা কঠিন। মাসুদ আলম লিখেছেন, আসসালামু আলাইকুম জনাব মাসুদ কামাল ভাই, আজকে রাষ্ট্রপতির ভাষণ শুনলাম, এটা কি আওয়ামী রাষ্ট্রপতি? মনেই হয় না। উনি তো বিএনপি, জামাত ও এনসিপি রাষ্ট্রপতি হয়ে তাদের গুণ কীর্তন করছেন। আজ তার ভাষণে ক্লিয়ার হয়ে গেছে সে অনেক কথা। মাসুদ আলম সাহেব, আপনাকে আর আমি কথা বলি, একটু আগে যে কথাটা বললাম ওটি আপনি শুনেন। আসলে আগে রাষ্ট্রপতি যখন কেউ হয় তখন সে আর কোনো দলের থাকে না, তাকে নির্দলীয় হয়ে তারপরে রাষ্ট্রপতি হতে হয়, এটাই নিয়ম। সেই হিসেবে উনি তো আওয়ামী রাষ্ট্রপতি না,
উনি বিএনপির রাষ্ট্রপতিও না। যারা বিএনপি যদি আগামীতে অন্য কোনো একজন রাষ্ট্রপতিকে বানায় আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী, নৈতিকতা অনুযায়ী, তিনি কিন্তু বিএনপির রাষ্ট্রপতি হবেন না। রাষ্ট্রপতি হবেন পুরো দেশের, এবং উনি হবেন নির্দলীয় ব্যক্তি। কাজে তার কাছ থেকে আওয়ামী চিন্তা আশা করাটাও তো আমি মনে করি এক ধরনের দলীয় সংকীর্ণতা ছাড়া আর কিছু নয়। রহমত খান লিখেছেন, মাসুদ কামাল ভাই আপনি তো বিএনপি জামাতের দোসর হিসেবেই দাওয়াত পেয়েছেন। তাহলে ওখানে যারা দাওয়াত পেয়েছিল সবাই কি বিএনপি জামাতের দোসর? ওখানে তো অনেককে দেখেছি আমি। প্রথম আলো সম্পাদক গিয়েছিলেন, উনিও জামাতের, বিএনপি জামাতের দোসর ছিলেন। দেখেন ভাই, এখানে সমাজের অনেকেই দাওয়াত পায়। যারা আওয়ামী লীগ করে না, যারা আওয়ামী লীগের বাইরে, তারা কি সব বিএনপি জামাতের দোসর নাকি? তাহলে তো দেশে বিএনপি জামাতের দোসরের সংখ্যাই বেশি। মানে একটু অতি সরলীকৃত সিদ্ধান্ত হয়ে গেল ভাই। আমি একজন সাংবাদিক হিসেবেই সেখানে দাওয়াত পেয়েছি। আব্দুল গনি কলেজ, উনি লিখেছেন, মাসুদ কামাল ভাই আমি নিয়মিত আপনার আলোচনাগুলো শুনি। আমার জানার একটি প্রশ্ন, আশা করি আপনি উত্তর দিবেন। প্রশ্নটি হলো, আজকের সংসদ অধিবেশনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতি, সেটা কোন আইনে হলো? ভাই আমি নিজেও জানি এটা কোন আইনে হলো। এটা কোনো আইনের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। আমি যতটুকু বুঝি যে এই ধরনের সংসদের প্রথম অধিবেশনে সভাপতি করবেন পূর্ববর্তী সংসদে যিনি স্পিকার ছিলেন তিনি, এবং যদি তিনি কোনো কারণে সভাপতি করতে না পারেন এবং উনি যদি পদত্যাগও করেন তবুও তিনিই করবেন, এটাই নিয়ম। এবং উনি যদি কোনো কারণে না করতে পারেন, শারীরিক অসুস্থতা অথবা মৃত্যুজনিত কারণে, তাহলে ডেপুটি স্পিকার করবে। ডেপুটি স্পিকার বাংলাদেশে কে ছিলেন? শামসুল হক টুকু সাহেব। উনি কোথায়? উনি জেলে আছেন, কিন্তু উনি কনভিক্টেড, ওটা কিন্তু উনি কিন্তু অপরাধী সাব্যস্ত হন নাই। তাহলে ওনাকে এনে করা যেত, ওনাকে জামিনে এনে অথবা ওনাকে প্যারোলে এনে ওনাকে দিয়ে সভাপতিত্বের কাজটা করানো যেত, কিন্তু সেটা করা হয়নি। আমি মনে করি এটা একটা মন্দ দৃষ্টান্ত হিসাবে পরবর্তী সময়ে থেকে যাবে। মোহাম্মদ হোসেন লিখেছেন, জনাব মাসুদ কামাল শুভেচ্ছা। আপনার এবং মাহবুব কামালের কথোপকথনের কন্টেন্টে মন্তব্য করেছিলাম, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বঙ্গবন্ধুকে কখনো বঙ্গবন্ধু বলেন না। আজকে নিশ্চয়ই আপনি চাক্ষুষ হয়েছেন, পাকিস্তানের পার্লামেন্টে যুদ্ধ অপরাধীদের ফাঁসির পর শোক প্রস্তাব গ্রহণ করেছিল, আর আজকে বাংলাদেশের সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হলো। এখন বুঝুন বিএনপি কেমন মুক্তিযোদ্ধাদের দল। জামাত কেন জাতীয় সঙ্গীত বাজানোর সময় শ্রদ্ধা জানাবে? তারা তো এই জাতির সঙ্গীতকে ধারণ করে না, তারা এই সঙ্গীত পরিবর্তন করতে চায়। এস.এম. ইমরান লিখেছেন, একজন বীর বিক্রমকে প্রতিনিয়ত মাননীয় মাননীয় বলতে হবে রাজাকারদের, কি অদ্ভুত এক ব্যবস্থা। ইমরান সাহেবের অবজারভেশন খুবই ভালো। ঘটনা কিন্তু আসলে তাই। সংসদ সদস্যরা যতবার কথা বলতে উঠবেন ততবার তাদেরকে মাননীয় স্পিকার কথাটা বলতে হয়, ওটা দিয়ে তারা শুরু করে। আসলে কথাগুলো তারা স্পিকারকে উদ্দেশ্য করেই বলে। এখন স্পিকার যিনি আমাদের হয়েছেন হাফিজউদ্দিন আহমেদ, উনি তো আসলে বীর বিক্রম এবং খুব বড় একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো আপনি যেটা বলেন সেটা আসলে একটা মানে সত্য ব্যাপার। কিন্তু মোহাম্মদ রুবেল লিখেছেন, জামাত তো ডেপুটি স্পিকারের পদ নেয় নাই। হ্যাঁ মিস্টার রুবেল সাহেব, আপনি ঠিকই, আমি বুঝতে পেরেছি আপনি আমাকেই বলেছেন কথাটা। এই কারণে যে আমি এর আগে যখন নাকি জামাতে ইসলামকে ডেপুটি স্পিকারের পদটাকে অফার করা হয়েছিল, জামাত বলেছিল তারা পুরো প্যাকেজ না হলে নেবে না, পুরো প্যাকেজে জুলাই সনদ থেকে না মানলে তারা এটা নেবে না। এবং তখন আমি বলেছিলাম জামাত আসলে নেবে। তো আমার যে বলাটা, আমার যে বিশ্লেষণটা, সেটা ভুল প্রমাণিত হয়েছে। আমি জানি আপনি এই জন্যই আমাকে এই কথাটা বললেন যে জামাত ডেপুটি স্পিকারের পদ নেয় নাই। হ্যাঁ এটাই ঠিক, আমার সেই বিশ্লেষণ ভুল ছিল। আমার বিশ্লেষণ তো ভুল হয়, আমি তো জ্যোতিষ না, তাই না? এবং জ্যোতিষও সব সত্য কথা বলতে পারবে না। আমি জ্যোতিষী বিদ্যায় পারদর্শী নই এবং সেইভাবে বলিও নি। আমি আমার মতো করে বিশ্লেষণ করেছি এবং আমার কাছে মনে হয়েছিল জামাতের ডেপুটি স্পিকার পদটা নেওয়া উচিত। জামাত নেয়নি, জামাতের হিসাব। যেমন জামাত 91 সালে যখন তারা ক্ষমতায় আসে, জামাত তো ক্ষমতায় আসে নাই, তখন 91 সালে বিএনপি এসেছিল। বিএনপি কিন্তু তখন যদি জামাত চাইতো, জামাতের সাপোর্ট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন জামাত চাইলে কিন্তু দু একটা মন্ত্রী পেত। জামাত চায়নি, এবং এই না চাওয়া নিয়ে এখনও আমি অনেক জামাত নেতার মুখে শুনি যে তারা না চেয়ে ভুল করেছিল। জামাতও ভুল করে, আওয়ামী লীগও ভুল করেছে, বিএনপি অনেক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষণ করতে যে আমিও অনেক ভুল করি, মানুষ তো ভাই একমাত্র ফেরেশতা না হয় ভুল হয় না, মানুষের তো ভুল হবেই। কিন্তু আমার বিশ্লেষণটা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু ওনারা নেন নাই।
কিন্তু আবার এদিকেও আরেকটা কথা, জামাত না নিয়ে কি ঠিক করেছে না ঠিক করেছে, এটাও হয়তো পরবর্তী সময়ে দেখা যাবে কি হয়। জসিমউদ্দিন লিখেছেন, আসলে বাস্তবতা বিএনপি জামাতের আদর্শ একই এবং অভিন্ন। এরা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে ছলে বলে কৌশলে অসম্মান করা, বাঙালির চেতনাকে মুছে ফেলা আর পাকিস্তান ভাবধারাকে প্রতিষ্ঠিত করা। বর্তমান সংসদ পুরোটাই বাঙালিবিহীন সংসদ। বাঙালিদের কলঙ্কিত করে ৭১-এর প্রতিশোধ নেওয়াই এদের মূল লক্ষ্য, আর বিএনপি হচ্ছে এসব কর্মকাণ্ডের সহযোগী। ওজা বিদেশ, এটার নামটা বুঝতে পারলাম না কিছু, যাই হোক, উনি লিখেছেন, ফ্যাসিবাদ নাম একটা ব্যবসার নাম, এটা একটা রাজনীতির নাম, এটাই এখন বিরোধীদের রাজনৈতিক পুঁজি। তবে এগুলো আগেও হয়েছে, আর আমিও আওয়ামী লীগের রাজনীতির প্রতি দুর্বল, কিন্তু এবার আমি বিএনপিকে ভোট দিয়েছি। আমি এবার তাদের উদারতার দিক এবং সমঝোতা জামাতের সাথে এই দুটোর দিকে খুব নজর দিতে চাই। তবে দেশের স্বার্থে সঠিক রাজনীতি না করলে ভবিষ্যতে অনেক ভয়াবহ অবস্থা হবে রাজনীতির। সুজিত দাস লিখেছেন, এই ৩ যুদ্ধ অপরাধীদেরকে শোক প্রস্তাবে আনা ৩০ লক্ষ শহীদের আত্মাকে অপমান করা হলো। মানে জাতীয় সংসদে যে এবার শোক প্রস্তাব আনা হয়েছে, তার মধ্যে আপনার কামারুজ্জামান, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী এবং দেলোয়ার হোসেন সাইদির নামেও শোক প্রস্তাব আনা হয়েছে। উনি সেই বিষয়টাকে হয়তো উল্লেখ করেছেন। তপন দেওয়ানজি লিখেছেন, নুরুল মজিদ হুমায়ুনেরও শোক প্রস্তাবের তালিকায় থাকা উচিত ছিল নাকি? হ্যাঁ ভাই, আমি মনে করি ছিল। উনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, মারা গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তো শোক প্রস্তাবে ওনার নাম থাকা খুবই উচিত ছিল, কিন্তু রাখা হয় নাই। এবং এই যে না রাখাটা, আমি আরও 2 নাম বলেছিলাম, কিন্তু সিরাজুল আলম খানের নাম বলেছিলাম, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নাম বলেছিলাম, তাদের নামও কিন্তু শোক প্রস্তাবে আসে নাই। এটা আমি মনে করি এর মাধ্যমে আপনি এই সংসদটার চরিত্রকে আপনারা বুঝতে পারবেন, এটা কী ধরনের সংসদ আমাদের চলছে, হবে এবং আগামীতে 5 বছর থাকবে। তো আমি মনে করি কি, এই শোক প্রস্তাবের বিষয়গুলো হুটহাট চিন্তা না করে একটু চিন্তা ভাবনা করে ঠিক করা উচিত। কখন কে মারা যাচ্ছে কি না যাচ্ছে, আমাদের যেমন ধরেন নুরুল মজিদ হুমায়ুন অত্যন্ত একজন বড় মুক্তিযোদ্ধা ছিলেন, অন্য একটা রাজনৈতিক দল করতেন, রাজনৈতিক মতবিরোধের কারণে তার নাম বাদ দেওয়াটা এটা তো ঠিক না। অথচ তারা কিন্তু মতিয়া চৌধুরী নাম আবার ঠিকই রেখেছে। কাজেই আমার কাছে মনে হয় এখানে এক ধরনের বোধহয় আনারিপনাও কাজ করছে। ওসমান গনি লিখেছেন, আনারি নয়, অযোগ্য অপদার্থ লোকদেরকে সাউন্ড সিস্টেমের দায়িত্ব দেওয়া হয়েছে। হতে পারে, আমি নিজে মনে করি যে এটা আসলে খুবই একটা ন্যাক্কারজনক কাজ হয়েছে, এবং এই সাউন্ড সিস্টেমের দায়িত্বটা কারা ওদিন পালন করেছেন তাদেরকে আসলে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এবং আমি তো মনে করি যে এদেরকে কারা হায়ার করেছে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত। এবং এটা খুবই অযোগ্য লোক, অপদার্থ লোক, যে একটা সংসদ অধিবেশনের সাউন্ড সিস্টেম এত খারাপ হতে পারে, ভাই এটা আমার চিন্তার বাইরে ছিল। এবং আমি এর মধ্যে মিডিয়ায় দেখলাম অনেকে এই ব্যাপারে নিয়ে কিন্তু তাদের উষ্মা প্রকাশ করেছেন। যদি এটা চলতে থাকে তাহলে বুঝতে হবে তারা দেশে বোধহয় এভাবেই চালাবে, এই সাউন্ড সিস্টেমের মতো অপদার্থ এবং অযোগ্য লোকদের দিয়ে। সম্বিত বিশ্বাস লিখেছেন, জনাব অজয় দাশগুপ্ত মহোদয়ের এপিসোড খুব মিস করছি। হ্যাঁ ভাই, আপনি মিস করছেন কেবল না, আমিও মিস করছি। আমাকে আরও অনেকে বলেছেন যে অজয় দাশগুপ্তকে আমরা পাচ্ছি না কেন। না পাওয়ার কারণ হল উনি তো সিডনিতে থাকেন, অস্ট্রেলিয়াতে। উনি গত কয়েকদিন অস্ট্রেলিয়াতে ছিলেন না। উনি ওইখান থেকে দেশে ওই সিডনির অস্ট্রেলিয়ার বাইরে অন্য দেশে আসলে উনি গিয়েছিলেন একটা সফরে, কিছু ট্যুরে গিয়েছিলেন। ওনার সঙ্গে আমার কথা হয়েছে, আমরা হয়তো ওনাকে আগামী মঙ্গলবারে পেয়ে যাব। উনি এর মধ্যে আসবেন, তখন আমরা ওনাকে আবার পাব। প্রিয় দর্শক, এই ছিল আজকের দর্শকের কথা। আপনারা ভালো থাকবেন, আপনারা বেশি বেশি করে মন্তব্য করেন। আমরা বারবারই প্রতিশ্রুতি দেই, চেষ্টা করি যে নিয়মিত করার জন্য, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে করা হয় না। আসলে আমিও নানা রকম ব্যস্ততার মধ্যে থাকি, তারপরে আমরা চেষ্টা করবো আগামীতে এটাকে আবার কন্টিনিউ করার জন্য। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।